ভার্সিটির ঘাসের উপর গোল হয়ে বসে আছে তিন বন্ধু, নীরব, সাকিব আর মামুন। সকালের রোদে ক্যাম্পাসটা বেশ প্রাণবন্ত, কিন্তু এই তিনজনের মাঝে বইছে উত্তেজনার হাওয়া। আড্ডার ফাঁকেই মামুন হঠাৎ একটা শয়তানি বুদ্ধি বের করে। চল আমরা ট্রুথ দেয়ার খেলি, যে হারবে সে ট্রিট দেবে। সাকিব নীরবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরে ধুর, ট্রুথ ডেয়ার খেলার জন্য বুকে পাটা লাগে। নীরবের সাহস নেই যে সে ট্রুথ ডেয়ার খেলবে। কেন রে? আমার সাহস হবে না কেন? তোরা আমাকে কি ভাবিস? আমরা কি ভাবি সেটা বড় কথা না, বড় কথা হলো তুই প্রতিবারই কোনো না কোনো ছুতোয় এখান থেকে কেটে পড়িস। তোর সাহসের দৌড় আমাদের জানা আছে। এবার যদি কোনো বাহানা দিয়ে ভাগিস তবে ভাববো তুই কোনো ছেলে না, তুই হলি হাফ লেডিস। বন্ধুদের এমন অপমানজনক কথা শুনে নীরব রাগে আর অপমানে ফেটে পড়ে। সে রেগে বলে, তোরা এভাবে বলতে পারলি? আজকে দেখিয়ে দিব আমার কত সাহস। তোরা যা বলবি তাই করব। চল শুরু করি, দেখি তোদের কার কতটা সাহস আছে। এই তো লাইন আসছিস, তাহলে বল কি নিবি, ট্রুথ নাকি ডেয়ার? অবশ্যই ডেয়ার নেব। বল কি করতে হবে? তোদের সব চ্যালেঞ্জ আজ আমি তুড়ি মেরে উড়িয়ে দেব। মামুন আর সাকিব এসে একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসলো। তারা জানে নীরবকে কিভাবে ফাঁসাতে হয়। কি দেয়া যায় রে সাকিব? এমন কিছু দে যাতে ওর সারা জীবনের শিক্ষা হয়ে যায়। বেশি শোন নীরব, এখন বাজে 9টা 30। 40 যখন বাজবে সেই সময়ে যেই ঢুকুক না কেন ভার্সিটিতে, তাকে গিয়ে প্রপোজ করতে হবে। আর প্রপোজটা কোনো সাধারণ প্রপোজ হবে না, হেভি রোমান্টিক প্রপোজ হবে। হাত ধরে প্রপোজ করবি, প্রপোজ শেষে তার হাতে চুমু খেতে হবে। সাকিবের কথা শুনে নীরবের হার্টবিট কয়েক গুণ বেড়ে গেল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি মানে কি ভাই? তোরা কি আমাকে আজ মারবি? তোরা কি জানিস এটা কতটা রিস্কি? যদি কোনো ম্যাম হয় বা কারো গার্লফ্রেন্ড হয় কিংবা কোনো ছেলে যদি হয়? হ্যাঁ হ্যাঁ মারবো, যদি ডের পূরণ না করিস তবে মামুন তুই ব্যানার লেখ, নীরব একটা লেডিস, সেটা সবখানে প্রচার করে দে। ভার্সিটির সব ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ওটা ঝুলিয়ে দেব। এই না না না, আমি কি বলেছি যে পারবো না? কিন্তু একবার ভেবে দেখ, যে কেউ তো আসতে পারে, ছেলে হোক বা মেয়ে। একটু তো লজিক থাকবে, ছেলেও তো হতে পারে, তাই না? লজিকের কোনো জায়গা নেই এখানে, ছেলে হোক বা মেয়ে, যেই ঢুকুক তোকে প্রপোজ করতেই হবে, হাত ধরে চুমু তো খেতেই হবে, এটাই আমাদের শর্ত। নীরব দীর্ঘশ্বাস ফেলে গেটের দিকে করুণ চোখে তাকালো। তার ভিতরে তখন ঝড় বইছে। তোদের মতো বন্ধু যেন আর দুনিয়াতে কারো না হয়। তোরা আজ তো এক একটা জল্লাদ। নীরবের কথা শুনে ওরা দুজন হো হো করে হাসতে থাকে। নীরব পাথরের মতো বসে রইল। তার কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করে, আল্লাহ, কেউ যেন ওই সময় ভেতরে না আসে, বাঁচাও আমাকে। অন্তত কোনো ছেলে বা কারো গার্লফ্রেন্ড যেন না ঢোকে ওই সময়। আর ওদিকে মামুন সাকিবকে কানে কানে বলছে, আজ পাইছি শালারে, আল্লাহ একটা ছেলে পাঠিও, প্রপোজের সময় ভিডিও করব, এরপর সবাইকে বলবো নীরব একটা মেয়ে, সে ছেলেদের প্রপোজ করে বেড়ায়। এই ভিডিও ভাইরাল হলে ওর মান সম্মান সব শেষ। সেই মজা হবে। আমি অলরেডি ফোনের ক্যামেরা অন করে রেখেছি। নীরবের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হতে যাচ্ছে এটা। নীরব ওদের কুৎসিত হাসিতে ভয় পেয়ে গেল। সে তাদের ফিসফিসানি পুরোপুরি শুনতে না পেলেও বুঝতে পারছিল বড় কোনো বিপদ আসছে। ওই, তোরা দুটো কি ফুসফুস করছিস রে? আমার বিরুদ্ধে কিছু ভাবছিস নাকি? কিছু না, তোর সময় হয়ে গেছে, এবার অপেক্ষা কর কে ঢোকে। 9টা 40 বাজে। চোখ বড় বড় করে গেটের দিকে তাকিয়ে থাক। সবাই গেটের দিকে তাকিয়ে আছে। চারপাশটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দেখা গেল গেটের বাহির থেকে একটা মোটা ভেটকি মাছের মতো দেখতে একটা ছেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে দূর থেকে। সাকিব আর মামুন তো খুব খুশি, ওদের প্ল্যান পূরণ হতে যাচ্ছে। ওরা নীরবের কাজ চাপড়ে বলতে লাগলো, তৈরি হ বন্ধু, তোর রাজপুত্র আসছে। ছেলেটা গেটের ভিতরে পা রাখতে যাবে, ঠিক তখনই ছেলেটার সাথে কেউ যেন ধাক্কা খায় দৌড়ে এসে। ছেলেটা ধাক্কায় কিছুটা ছিটকে যায়, আর সেই ব্যক্তিটাই সবার আগে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আর সে কোনো ছেলে নয়, একটা মেয়ে। সাকিব আর মামুন বিরক্ত হয়। তাদের সব উত্তেজনা এক মুহূর্তে শেষ হয়ে গেল।
তারা একটা জম্পেশ ভিডিও করার কথা ভেবেছিল। মামুন আস্তে করে বলে, ধ্যাত, সব নষ্ট হয়ে গেল। কোথা থেকে একটা মেয়ে চলে আসছে, ধুর, সব আনন্দ মাটি করে দিল। ওদিকে নীরব মনে মনে খুব খুশি। অন্তত মানুষের সামনে কোনো ছেলেকে প্রপোজ করার মতো কলঙ্ক তার নামের সাথে জুটবে না। নীরব দেখে মেয়েটা হন্ততন্ত হয়ে দৌড়ে এসে ভিতরে প্রবেশ করেছে। মেয়েটার গায়ে শাড়ি, তবে দেখতে বেশ ম্যাচিউর আর গম্ভীর। তাকে সিনিয়র বলেই মনে হচ্ছে। যাই হোক, নীরব নিজের জেদ আর বন্ধুর দেওয়া অপবাদ থেকে বাঁচতে এগিয়ে যায়। মেয়েটা শাড়ি ঠিক করতে করতে হাঁটা শুরু করবে, ঠিক তখনই এমন সময় নীরব দ্রুত পায়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ায়। মেয়েটা কিছুটা চমকে গিয়ে থামতেই নীরব আর সময় নষ্ট না করে তার বাম হাতটা নিজের দু হাতের মুঠোয় ধরে ফেলল। চারপাশটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নীরব মেয়েটার চোখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের সবটুকু অভিনয় আর আবেগ ঢেলে দিয়ে বলতে শুরু করলো, আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে। আমি জানি আপনি হয়তো অবাক হচ্ছেন, হয়তো ভাবছেন আমি পাগল, কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন ওই গেট দিয়ে ভিতরে ঢুকলেন তখন আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আপনার পরনের ওই শাড়িটা যেন কোনো নীল দিগন্তের গল্প বলছে, আর আপনার ওই মায়াবী চোখের দিকে তাকালে মনে হচ্ছে আমি কোনো গভীর সাগরে হারিয়ে যাচ্ছি। মেয়েটি অবাক হয়ে নীরবের দিকে তাকিয়ে রইল। তার চোখগুলো যেন বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। কিন্তু নীরব থামল না। সে আরও প্রাণবন্ত ভঙ্গিতে বলতে লাগলো, আমি কোনো কবি নই, কিন্তু আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে পৃথিবীর সব সুন্দর শব্দ আপনার জন্য সাজিয়ে দেই। আপনার সাথে এই দেখা হওয়াটা হয়তো কোনো দ্রব্য ঘটনা নয়, এটা হয়তো ভাগ্যের লিখন। আমি জানি না কাল আমি থাকবো কি না, কিন্তু আজ এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই, আপনার ওই স্নিগ্ধ হাসিতে আমার পুরো পৃথিবীটা জয় করার ক্ষমতা আছে। আমি কি পারি আপনার জীবনের গল্পের একটা ছোট অংশ হতে? আমি কি পারি আপনার হাত ধরে এই ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণায় আমাদের ভালোবাসার পদচিহ্ন এঁকে দিতে? মাঠের ওপাশ থেকে সাকিব আর মামুন হাঁ করে তাকিয়ে আছে। তারা ভাবতেও পারেনি নীরব এতটা সাবলীলভাবে এত সুন্দর করে কথা বলতে পারবে। নীরবের গলার স্বরে এমন এক অদ্ভুত মায়া ছিল যে চারপাশের পরিবেশটা সত্যিই রোমান্টিক হয়ে উঠল। নীরব আবারও বলে, লোকে বলে ভালোবাসা নাকি প্রথম ধর্ষণেই হয়। আমি আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনার এই কোমল হাতটা ধরার পর থেকে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সুখী মানুষ। আপনার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, শুধু আপনার এই চোখের ইশারাটুকুই আমার জন্য যথেষ্ট। আপনি যদি অনুমতি দেন তবে আমি এই মুহূর্তটাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হিসেবে বেঁধে রাখতে চাই। নীরব মেয়েটার চোখ থেকে দৃষ্টি না সরিয়ে আলতো করে তার বাম হাতের পিঠে ঠোঁট ছোঁয়ালো। একটা গভীর চুমু দেয়। নীরবের পুরো শরীর যেন তখন কাঁপছে, কিন্তু সে সেটা বুঝতে দিল না। চুমু শেষে সে আবারও মেয়েটির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি। আমার জীবনের এই রঙিন মুহূর্তটা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রপোজ শেষে নীরব যখন মাথা তুলল তখন সে দেখল মেয়েটি এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটির মুখে কোনো কথা নেই, শুধু এক অদ্ভুত নিস্তবতা। মাঠের এক কোণে দাঁড়িয়ে সাকিব আর মামুন তখন ফোন দিয়ে পুরো দৃশ্যটা রেকর্ড করতে ব্যস্ত। যদিও তাদের পরিকল্পনা ছিল কোনো ছেলের সাথে এমনটা করানোর, কিন্তু নীরবের এই হেভি রোমান্টিক পারফরমেন্স দেখে তারা নিজেরাই এখন থতমত খেয়ে গেছে। তবে নীরব মেয়েটার বাম হাতটা আঁকড়ে ধরে যখন সে তার হাতের পিঠে একটা দীর্ঘ চুম্বন খেল, তখন সে ভেবেছিল ব্যাস, ডেয়া শেষ। এবার বন্ধুদের সামনে বুক ফুলিয়ে গিয়ে বলবে, দেখলি তোদের বন্ধুর কলিজা কত বড়। কিন্তু চুমুটা খাওয়ার পর মুহূর্তেই যেন একটা বজ্রপাত হলো। মেয়েটার নিজের হাতটা নীরবের মুঠোর ভিতর থেকে এক হ্যাচকায় ছাড়িয়ে নিল। নীরব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার ডান হাত দিয়ে ঠাস করে নীরবের বাম গালে চড় মারে। সে চিৎকার করে বলতে শুরু করলো, এই বেয়াদব লম্পট ইতর জানোয়ার বদমাইশের ছেলে, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরিস, হাতে চুমু খাস, ক্যাম্পাসে কি এসব বেয়াদবি করতে এসেছিস? নীরব গালে হাত দিয়ে তোতলাতে তোতলাতে বলে, না মানে আমি তো জাস্ট
মুখ বন্ধ করা একদম। এটি কি নাটকের মঞ্চ পেয়েছিস শয়তান ছেলে? যখন ইচ্ছে হলো এসে সিনেমার ডায়লগ দিয়ে প্রপোজ করবি আর হাত ধরে চুমু খাবি। তোর মতো লাফাঙ্গা ছেলেদের জন্য না আজকাল মেয়েরা রাস্তায় শান্তিতে হাঁটাচলা করতে পারে না। পড়াশোনা করতে আসিস না, কি মেয়েদের সাথে বিরক্ত করতে আসিস? হ্যাঁ, এসবই করতে আসিস? নীরব হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার রাগে কাঁপছে আর তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নীরব জীবনেও এত জোরে চর খায়নি। তার মনে হয়েছিল গালের হাড়টাই বুঝি ভেঙে গেল। কিন্তু মেয়েটা যখন তার হাত পা নেড়ে চিৎকার করছিল, ঠিক তখনই তার কোমরের কাছে শাড়ির ভাঁজটা কিছুটা আলগা হয়ে সরে গেল। নীরব তখন হঠাৎ খেয়াল করলো মেয়েটার ফর্সা কোমরে মুক্তার মতো ফুটে থাকা সেই নাভি। এক পলক সেই দৃশ্যের উপর চোখ পড়তেই নীরবের মনে হলো যেন তার মাথার ভিতর হাজার হাজার ভায়োলিন বেজে উঠছে। মেয়েটা আবারও বলে, দূর হয়ে যা আমার সামনে থেকে। এরপর যদি কখনো আমার সামনে তুই পড়েছিস তবে তোর হাড় গোড় আস্ত রাখবো না বলে দিলাম। তোকে পুলিশে দেওয়া উচিত ছিল। শুধু ক্যাম্পাসের মান ইজ্জতের কথা ভেবেই ছেড়ে দিচ্ছি। বদমাইশ কথাকার। মেয়েটা হনহনিয়ে ভিতরে চলে গেল। নীরব এখনও সেই দিকেই তাকিয়ে আছে। মেয়েটার বকুনি বা চরের জ্বালা যেন সে ভুলেই গেছে। তার মাথায় তখন শুধু শাড়ির ফাঁক দিয়ে দেখা ওই দৃশ্যটাই ঘুরছে। ওদিকে মামুন আর সাকিব হাসতে হাসতে প্রায় মাটিতে গড়িয়ে পড়ার উপক্রম। তারা দৌড়ে নীরবের কাছে এলো। ওরে মামা, কি চটটাই না দিল রে! চরের শব্দ তো আমার কান ফেটে যাচ্ছিল। ভিডিওটা একদম এইচডি কোয়ালিটিতে হয়েছে। নীরব ভাই আমার, তুই তো লিজেন্ড। আমি ভেবেছিলাম প্রপোজের পর তুই রোমান্টিক ডান্স দেবে, কিন্তু তুই তো চর খেয়ে একদম মূর্তি হয়ে গেলি। শোন, চরটার ইম্প্যাক্ট জাস্ট হয়েছে না, ইউটিউবে দিলে ট্রেন্ডিংয়ে যা থাকবে। উফ, কি ছিল রে ওটা? কি ছিল মানে? চর ছিল। আজ তো 5 আঙুলের ছাপ বসে গেছে তোর গালে। তুই কি ব্যথায় পাগল হয়ে গেলি নাকি? আরে ধুর, চর তো চরই, ওটা তো গায়ে লাগে না। তোরা খেয়াল করেছিস মেয়েটা যখন বকা দিচ্ছিল তখন ওকে কত সুন্দর লাগছিল? ওর রাগটাও তো কত রোমান্টিক। তুই কি পাগল হয়ে গেছিস? মেয়েটা তোকে লম্পট জানোয়ার ইতর বললো, সবার সামনে ছড় মারলো, আর তুই বলছিস রোমান্টিক? তোকে তো নির্ঘাত পাগলা কুত্তায় কামড়াইছে। আরে তোরা বুঝবি না, চর খাওয়ার পর যখন ওর শাড়িটা একটু সরে গেল না, বিশ্বাস কর ওই এক পলক দেখেই আমি ক্রাশ খেয়ে গেছি। এই মেয়েটার কাছে রোজ চর খেতেও আমার আপত্তি নেই। শোন সাকিব, আমাদের বন্ধুটা শেষ। দেয়ার পূরণ করতে গিয়ে ও এখন মানসিক ভারসাম্য হারিয়েছে। চল ওকে হসপিটালে নিয়ে যাই। না না, আগে ভিডিওটা ডিলিট না করে ওর ওয়ালে পোস্ট করতে হবে। ক্যাপশন হবে, বড় রোমান্টিক হিরোর করুণ চরবিলাস। ওই তোরা কি শুরু করলি? ভিডিও করেছিস ভালো কথা, কিন্তু ওটা কাউকে দেবি না। আর শোন, তোরা আমার বন্ধু না, তোরা হলি শয়তানের বাচ্চা। তোদের জন্যই আজ আমার এই অবস্থা। আমরা কি করলাম? তুই তো নিজেই ডেয়ার নিলি। এখন দেখ, চড়ও খাইলি, আবার হাফ লেডি হওয়ার হাত থেকেও বাঁচলি। তবে ট্রিট কিন্তু মাস্ট। একদম। এই চর খাওয়ার খুশিতে আজকের রাতে ভালো একটা রেস্টুরেন্টে ডিনার হবে, আর চরের ভিডিওটা আমরা লুফে দেখবো আর হাসবো। তোরা হাসতে থাক, তোদের হাসিতে আবার কিছুই যায় আসে না। কিন্তু ওই মেয়েটা কে রে? আমাদের ভার্সিটিরই তো। দেখে তো সিনিয়র মনে হলো, হয়তো সিনিয়র আপু হতে পারে, মানে মাস্টার্সের স্টুডেন্ট। কে রে? চর খাওয়ার পর কি দ্বিতীয়বার প্রপোজ করার ইচ্ছা আছে নাকি? ইচ্ছে তো আছে, এবার হবে রিয়েল প্রপোজ, ডেয়ারের জন্য না। তোরা দেখিস, এই চরটাই আমাদের ভালোবাসার প্রথম ধাপ হবে। আল্লাহ, এর মাথায় আসলেই ছিট আছে। চল রে সাকিব, ক্লাসে যাই। কখন আবার আমাদেরও প্রপোজ করে বসে। দাঁড়া, আমিও যাবো। সাকিব আর মামুন হাসতে হাসতে ক্লাসের দিকে যেতে থাকে। নীরব পিছু পিছু হাঁটছে আর ভাবছে মেয়েটার কথা। ভার্সিটির করিডোর দিয়ে যাওয়ার সময় নীরবের মনে হয়েছিল সবাই তার দিকে তাকিয়ে হাসছে। ক্লাসে ঢুকে একদম পিছনের বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ল সে। কিছুই ভালো লাগছে না তার। একটু পরেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ভিতরে প্রবেশ করতেই পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। নীরব তখনও মাথা নিচু করে শুয়ে আছে। ওই নীরব, ওঠ, স্যার আসছে তো। জীবনটা কি আজই শেষ করে দিবি? ওঠ বলছি। দেখছোস, তোর শুনিয়ে এসেছে। মামুন নীরবকে একরকম টেনে তুলল। নীরব চোখ কসলাতে কসলাতে সামনে তাকাতেই তার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল।
চেয়ারম্যান স্যারের পাশে দাঁড়িয়ে আছে ঠিক সেই মেয়েটি যার হাতে সে একটু আগে কষিয়ে চড় খেয়েছিল। নীরবের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার দশা। চেয়ারম্যান স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ক্লাসের বাকি ছেলেরা ম্যামের সৌন্দর্য দেখে মনে মনে ক্রাশ খেলেও নীরব, মামুন আর সাকিবের অবস্থা তখন শোচনীয়। নীরবের চোখের পলক পড়ছে না, সে ঠাঁই দাঁড়িয়ে আছে। মিম বলে, বসো সবাই। সবাই যার যার বেঞ্চে বসে পড়ে, কিন্তু নীরব তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এই সুন্দরী যে তাদের নতুন ম্যাম, এটা সে স্বপ্নেও ভাবেনি। নীরবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিম ভ্রু কুঁচকে তাকালো। নীরবকে চিনে ফেলতেও তার দেরি হলো না। এই ছেলে, দাঁড়িয়ে কেন? কি সমস্যা? বসতে বলেছি আর তুমি তুমি না সেই বেয়াদব ছেলে? গেটের কাছে চড় খেয়েও শিক্ষা হয়নি তোমার? মিমের কথা শুনে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। মিম রাগে কাঁপছে, আর নীরব তখনও মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। ম্যামের রাগী চেহারাটা তার কাছে আরও বেশি মোহনীয় মনে হয়েছে। কি সমস্যা তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ, বলো, কি বলার আছে তোমার? আর কি বেয়াদবি বাকি আছে? আই লাভ ইউ ম্যাম। কি কি বললে তুমি? ক্লাসে আবারও হাসির শব্দ শোনা গেল। মিম চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীরবের দিকে। তার ফর্সা মুখটা অপমানী আর রাগে টকটকে লাল হয়ে গেছে। সাকিবের হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। মামুন নীরবের জামার কোনা ধরে টানছে, কিন্তু নীরব বসছে না। শুনতে পাননি? আই লাভ ইউ ম্যাম। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। তবে রে, তোমার স্পর্ধা তো কম নয়। কান ধরো, কান ধরে থাক পুরো ক্লাসে। এক পাও নড়বে না নিজের জায়গা থেকে। নীরব খুব বাধ্য ছেলের মতো নিজের দু কান ধরে দাঁড়িয়ে রইল। কান ধরে দাঁড়িয়ে থেকেই সে এক দৃষ্টিতে ম্যামকে দেখতে লাগলো। মিম যখন বোর্ডে লিখতে শুরু করলো, তখন তিনি আর চোখে নীরবের সেই স্থির চাহনি লক্ষ্য করলো। এতে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্লাস থেকে বের হয়ে কান ধরে দাঁড়াও, যাও। তোমার চেহারা যেন একদম না দেখি। বেয়াদব ফাজিল ছেলে, ম্যামের সাথে বেয়াদবি। যাও, বেরো বলছি। আমার ক্লাসে তোমার মতো ছাত্রের জায়গা নেই। নীরব কোনো কথা না বলেই ক্লাসের দরজার দিকে পা বাড়ালো। সে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। ক্লাস থেকে বের হওয়ার সময় একবার পিছন ফিরে মিমের দিকে তাকালো। সেই নীল শাড়ি আর রাগী চাহনি তার হৃদয়ে গেঁথে গেছে। নীরব ক্লাস থেকে বের হয়ে করিডোরে গিয়ে কান ধরে দাঁড়ায়। একটু পরেই ম্যাম ক্লাস শেষ করে করিডোর দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছিল। নীরবকে ওভাবে দেখে তিনি থামেন। করিডোর তখনও অনেকটা ফাঁকা। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ড্রামা বন্ধ করে চলে যাও। ম্যাম, আপনি তো বললেন কান ধরে দাঁড়িয়ে থাকতে। আপনার হুকুম কি অমান্য করতে পারি? তুমি কি আসলেই পাগল, নাকি সব সংসারে করো? জানো, আমি চাইলে তোমার ছাত্রত্ব বাতিল করতে পারি। পারেন ম্যাম, তবে ছাত্রত্ব বাতিল করলেও আমি আপনার পিছু ছাড়ব না। আপনার ওই একটা চরই আমাকে আপনার পাগল বানিয়ে দিয়েছে। মিম কিছুক্ষণ চুপ করে নীরবের দিকে তাকিয়ে রইল। তিনি বুঝতে পারে এই ছেলেকে বকা দিয়ে লাভ নেই। নীরব তখন মিমের শাড়ির আঁচলের দিকে তাকিয়ে মৃদু হাসে। ম্যাম, বিশ্বাস করেন, আপনি যখন বকা দিচ্ছিলেন শাড়িটা একটু সরে গেল। উফ, আপনার ওই নাভিটা দেখে আমি সত্যিই ক্রাশ খেয়েছি। এই, একদম চুপ। কত বড় অসভ্য তুমি! আমার দিকে এভাবে তাকাচ্ছিলে? কি করবো ম্যাম, চোখ তো আমার বারণ শোনে না। মিম ঠাস করে একটা চড় মারে নীরবের গালে, তারপর রেগে বলে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমার মতো ইতর বজ্জাত ছেলে আর দেখিনি। ক্লাসের ভেতরে সবার সামনে বেয়াদবি, এখন আবার অসভ্যতা। আমি জানো এর পরিণাম কি হতে পারে? জানি ম্যাম, খুব বেশি হলে ভার্সিটি থেকে বের করে দেবেন, কিন্তু আমার মন থেকে তো আর আপনাকে বের করতে পারবেন না। থামো নীরব, তুমি কার সাথে কথা বলছো সেটা ভুলে যেও না। আমি তোমার টিচার। টিচার তো বটেই, তবে তার আগে আপনি একজন মানুষ, একজন সুন্দর মানুষ। আর সুন্দরের প্রশংসা করা কি অপরাধ? ভালোবাসা আর অসভ্যতামির মধ্যে পার্থক্য আছে। গেটের কাছে হাত ধরে চুমু খাওয়া আর ক্লাসে এসে চিৎকার করে প্রপোজ করা, এসব কি তোমার কাছে ভালোবাসা বলে? নীরব এবার মিমের খুব কাছে এক পা এগিয়ে এলো। মিম চমকে গিয়ে একটু পিছিয়ে গেল। নীরব তখন মিমের হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ম্যাম, বিশ্বাস করেন, ওই চটটা খাওয়ার পর আমার গাল যতটা না জ্বলেছে
তার চেয়ে বেশি আপনার জন্য মায়া লেগেছে। আপনার হাতটা কি খুব ব্যথা করেছে ম্যাম? তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি কি আসলেই পাগল? হ্যাঁ ম্যাম, আপনার ওই রাগের চাহনির প্রেমে পড়া একটা পাগল। বিশেষ করে আপনি যখন চড় মারার পর শাড়িটা ঠিক করছিলেন, ওই এক পলকের দৃশ্যটা আমি কোনোদিন ভুলবো না। মিম দ্রুত নিজের শাড়ির আঁচলটা টেনে নিল। তার ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। সে নীরবে চোখের দিকে তাকিয়ে কড়া গলায় কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তুমি তুমি সত্যি একটা লম্পট ছেলে। এদিকে তাকাচ্ছিলে কেন? চোখ তো আমার ম্যাম, সুন্দরী কাউকে দেখলে চোখ তো ওদিকে যাবেই। আর আপনি যখন রেগে যান তখন আপনার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। খবরদার নীরব, নিজের লিমিট ক্রস করো না। আমি চাইলে এখনই প্রিন্সিপাল স্যারকে বলে তোমাকে বের করে দেব। বের করে দিন ম্যাম, তবু আমি আপনার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেব যে নীরব নামের একটা ছেলে আপনাকে খুব ভালোবাসে। কি বেয়াদব তুমি! যাও এখান থেকে। আমার ক্লাসে আর কোনোদিন তোমাকে দেখতে না পাই যেন। কালও আসবো ম্যাম, আপনার লেকচার শুনতে নয়, শুধু আপনাকে এক নজর দেখতে। মিম আর কোনো কথা না বলে দ্রুত পায়ে করিডোর দিয়ে গটগট করে হেঁটে চলে গেল। নীরব সেদিকে তাকিয়ে নিজের গালে হাত বোলাতে লাগলো। ঠিক তখনই বিলারের আড়াল থেকে বের হয়ে এলো মামুন আর সাকিবের হাতে ফোন, তাতে এখনও রেকর্ডিং চলছে। মামুন হাসতে হাসতে নীরবের পিঠে একটা চাপড় মারল। দোস্ত, তুই তো দেখি পুরাই মজনু হয়ে গেছিস। ম্যামের সামনে নাভির কথা বলতে তোর একটুও বুক কাঁপলো না? ম্যামের যে অবস্থা দেখলাম, উনি তো পুরোই নার্ভাস। নীরব, তুই কি আসলে ম্যামের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, নাকি এটা কোনো নতুন ডেয়ার? ডেয়ার টেয়ার সব শেষ রে, এই চটটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। দেখিস, এই ম্যামই একদিন আমার জন্য পাগল হবে। পাগলামি রাখ। ম্যাম যদি কমপ্লেন করে দেয় তবে তোকে বাঁচাতে পারবে না কেউ। চল এখন ক্যান্টিনে গিয়ে ট্রিট দে। হ্যাঁ, ম্যামের হাতে কোহড়া চর খাওয়ার খুশিতে আজ একটা বিশাল খাওয়া দাওয়া হওয়া দরকার। নীরব বন্ধুদের দিকে তাকিয়ে হাসে। ওরা একসাথে বের হয়ে যায়। মিম সোজা চলে এলো চেয়ারম্যান স্যারের রুমে। রাগে তার শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আর যা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চেয়ারম্যান স্যার মিমকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামালেন। আরে মিম, কী ব্যাপার? প্রথম দিনে এই ক্লাস নিয়ে এত উত্তেজিত দেখাচ্ছে কেন তোমাকে? কোনো সমস্যা? স্যার, আমি এই চাকরিতে থাকবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আপনার এই ডিপার্টমেন্টের ছাত্রটা কি মানুষ নাকি জানোয়ার? কেন মিম, কী হয়েছে? তারা কি কোনো বেয়াদবি করেছে? বেয়াদবি মানে? স্যার, নীরব নামের একটা ছেলে গেটের কাছে আমাকে হেনস্থ করেছে। ক্লাসের ভিতরে সবার সামনে আমাকে প্রপোজ করার সাহস দেখিয়েছে। এমনকি আমার দিকে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তাকিয়েছিল। আমি তাকে এখনই এই ইউনিভার্সিটি থেকে বের করে দিতে চাই। ওর ছাত্রত্ব বাতিল করার জন্য আমি লিখিত অভিযোগ দেব। চেয়ারম্যান স্যার দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসেন। মিমের দিকে তাকিয়ে তিনি শান্ত স্বরে বলেন, মিম, শান্ত হও। আমি বুঝতে পারছি নীরব কী করতে পারে, কিন্তু ওকে বের করে দেওয়া এতটা সহজ নয়। কেন সহজ নয় স্যার? একজন শিক্ষিকাকে অপমান করা কি ছোটখাটো অপমান? আপনি কি ওকে প্রশ্রয় দিচ্ছেন? না মিম, প্রশ্রয় নয়, বাস্তবতাটা বোঝো। নীরবের বাবা এই ভার্সিটির অনেক বড় ডোনার। এই ক্যাম্পাসের নতুন যে অডিটোরিয়ামটা হচ্ছে তার সিংহভাগ টাকা তিনি দিয়েছেন। এমনকি ভার্সিটির ট্রাস্টি বোর্ডে ওনার অনেক প্রভাব। তার মানে টাকা থাকলে যা ইচ্ছে তাই করা যাবে? একটা লম্পট ছেলে ম্যামের দিকে কুদৃষ্টি দেবে আর আপনি টাকার দোহাই দিয়ে তাকে ছেড়ে দেবেন? আমি ছেড়ে দিচ্ছি না মিম, আমি বলছি ওকে সরাসরি বের করে দিলে ভার্সিটির ফান্ডের উপর চাপ পড়বে। ট্রাস্টি বোর্ড এটা কিছুতেই মেনে নেবে না। নীরবে একটু চঞ্চল, কিন্তু ওর বাবা মানুষটা খুব কড়া। তুমি চাইলে আমি ওনাকে ডেকে সাবধান করে দিতে পারি। স্যার, আপনি যাই বলুন, আমি ওই ছেলেকে আমার ক্লাসে চাই না। ও আমার সামনে আসা মানেই আমাকে অপমান করা। শোনো মিম, নতুন জয়েন করেছো, এখনই এত বড় ঝামেলায় না জড়ানোই ভালো। তুমি এক কাজ করো, ওর উপর একটু করার নজর রাখো। যদি বেশি বাড়াবাড়ি করে তখন আমি ব্যবস্থা নিব, কিন্তু আপাতত ওকে বের করা সম্ভব নয়। মিম আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। করিডোরে আসতেই সে দেখলো নীরব তখনও বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। নীরবকে দেখা মাত্রই মিমের মেজাজ আবারও ছুটে গেল।
কিরে মামুন, দেখলি তো ম্যাম মনে হয় আমার বিচার জিতে চেয়ারম্যান স্যারের রুমে গিয়েছিল, কিন্তু বের হওয়ার সময় মুখটা কেমন কালো হয়ে আছে দেখ। মামা, কাজটা কি ঠিক হলো? ম্যাম যদি সিরিয়াসলি কোনো ব্যবস্থা নেই? আরে ধুর, আমি কি কিছু করেছি নাকি? ভালোবেসেছি, সেটা কি অপরাধ? আর আমার বাবা থাকতে আমার কেরিয়ারের কিচ্ছু হবে না। মিম ঠিক নীরবের সামনে এসে দাঁড়ালো, রেগে বলেন, নীরব, তুমি হয়তো ভাবছো বাবার টাকা তোমাকে বাঁচিয়ে দেবে, কিন্তু মনে রেখো আমার ক্লাসে যদি তুমি আর একবারও কোনো বেয়াদবি করো তবে আমি ক্লাস নেওয়া বন্ধ করে দেবো। দেখি তোমার বাবার টাকা তখন ভার্সিটি বাঁচায় নাকি শিক্ষক বাঁচায়। ম্যাম, আপনি এত রাগ করছেন কেন? আমি তো আপনার ভালোই চাই। আপনি ক্লাস না নিলে আমি তো পড়াশোনা একদম কাঁচা হয়ে যাব। ফাজলামি ছাড়বো, এরপর থেকে আমার চোখের সামনে যেন তোমাকে আর না দেখি। মিম দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। নীরব সেদিকে তাকিয়ে নিজের বন্ধুদের দিকে চোখ মারে। দেখলি তো, ম্যাম আমাকে একদম সহ্য করতেই পারছে না। তার মানে ওনার ভেতরে আমার জন্য ফিলিংস তৈরি হচ্ছে। ঘৃণা থেকেই তো ভালোবাসা শুরু হয়, তাই না? তুই তো পুরোই পাগল রে নীরব, এবার কিন্তু সত্যি ফেঁসে যাবি। ফাঁসলে ফাঁসবো। মিমের মতো সুন্দরীর জন্য জেল খাটলেও আমার আপত্তি নেই। চল, আজ বড় পার্টি হবে। তিন বন্ধু মিলে করিডোর দিয়ে হাসতে হাসতে ক্যান্টিনের দিকে রওনা হলো। ওদিকে মিম তার রুমে গিয়ে ভাবছে এই বেয়াদব ছেলেটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ভার্সিটিতে ফিরে নীরব বাড়ির মেইন গেটের সামনে এসে দাঁড়ালো। তার আজকে সারাদিনে ঘটে যাওয়া সব কিছু এখনও তার মাথায় ভো ভো করছে। বাড়ির সামনে এসে সে দেখলো একটা দামি লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। নীরব ভাবলো বাবার কাছে হয়তো ব্যবসার কোনো ক্লায়েন্ট বা কোনো মেহমান এসেছে। সে এসব পাত্তা না দিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে পা রাখতেই নীরব দেখলো তার বাবা জামশেদ সাহেব বেশ হাসি খুশি মেজাজে সোফায় বসে গল্প করছেন। তার উল্টো দিকেই একজন মোটা সোটা বয়স্ক লোক আর তার পাশেই অত্যন্ত রুচিশীল পোশাক পরা এক আন্টি বসে আছেন। নীরব একবার তাদের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। বাবার কাছে তো রোজই কত মানুষ আসেন, সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করার মতো মানসিক অবস্থা এখন তার নেই। সে যখন সিঁড়ির প্রথম ধাপে পা রাখলো, ঠিক তখনই তার মা ফাহিমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে ডাক দিলেন, নীরব, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, বাড়িতে মেহমান এসেছে আর তুই না দেখার ভান করে চলে যাচ্ছিস। নীরব দাঁড়িয়ে পড়ে কিছুটা বিরক্ত হয়ে বলে, রুমে যাচ্ছি মা, শরীরটা ভালো লাগছে না। কেন ডাকছো? ফাহিমা এগিয়ে এসে নীরবের হাত ধরে ড্রয়িং রুমের দিকে টেনে নিয়ে গিয়ে বলে, আগে এদিকে আয়, ওদিকে দেখ সোফায় কে বসে আছে। উনি তোর বড় চাচা মোর্শেদ, আর পাশে তোর চাচি কেয়া। চিনতে পারছিস না তো? চিনবি বা কী করে? 12 বছর পর ওনাদের দেখছিস। ওনারা এতকাল দেশের বাইরে ছিল, গতকালই দেশে ফিরেছে। এখন থেকে আমাদের এই বাড়িতেই ওনারা থাকবে। নীরব কিছুটা অবাক হয়ে চাচা আর চাচির দিকে তাকালো। তার আবছা আবছা মনে পড়ছে ছোটবেলার কথা। সে হাসি মুখে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা চাচি, আপনারা ভালো আছেন? অনেকদিন পর আপনাদের দেখলাম। মোর্শেদ সাহেব হাসি মুখে নীরবের মাথায় হাত রেখে বলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি তো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছো। আমরা যখন দেশ ছাড়ি তুমি মাত্র 10 বছরের ছোট একটা ছেলে ছিলে, এখন তো পুরো জোয়ান হয়ে গেছো। বড় তো হবেই মোর্শেদ, 12টা বছর কি কম সময়? আমাদের চেহারা কি আর নীরবের মনে আছে? আমরা তো সেই ছোটবেলার স্মৃতি নিয়েই বসে আছি। আপনাদের চেহারা একদমই মনে নেই চাচি, তবে মা সব সময় আপনাদের গল্প করতো। আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি একটু নিচের ঘর থেকে আসি। যাও বাবা, বিশ্রাম নাও। জার্নির ধকলে আমরাও বেশ ক্লান্ত, পরে আড্ডা হবে। নীরব বড়দের কাছ থেকে বিদায় নিয়ে হালকা মনে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বাড়ির পরিবেশ, নতুন মানুষ আসায় তার মনটা একটু হালকা হয়েছে। নিজের রুমের কাছে আসতেই নীরব দেখলো তার ঘরের দরজাটা আধা খোলা। সে মনে করলো হয়তো মা ঘর গোছানোর জন্য দরজা খুলে রেখেছে, কিন্তু ভিতরে পা রাখতেই তার রক্ত হিম হয়ে গেল। ঘরের লাইট জ্বালা নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দাও মেলানো, তার ভিতর দিয়ে দিনের সামান্য আলো আসছে। নীরব দেখলো তার বিছানায় সাদা পোশাক পরা কেউ একজন অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। চুলগুলো লম্বা আর একদম এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে।
এই নিস্তব্ধতায় এমন একটা দৃশ্য দেখে নীরবের কলিজা কেঁপে উঠল। সে ভাবল এটা নির্ঘাত কোনো অশরীরী আত্মা। নীরব চিৎকার করে উঠে বলে, ভূত, ভূত, মাগো, না না, একটা পেতনি, শাকচুনি, মা বাঁচাও আমাকে, পেতনি আমাকে খেয়ে ফেলো, ওরে মারে, কেউ আছো, আমাকে বাঁচাও। নীরব এক দৌড়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে আছাড় খেতে খেতে নিচে নেমে এলো। তার চিৎকারে পুরো বাড়ি হুলস্থুল পড়ে গেছে। রান্নাঘর থেকে মা, ড্রয়িং রুম থেকে বাবা আর চাচা চাচি সবাই দৌড়ে নীরবের কাছে এলো। ফাহিমা বলেন, কি হয়েছে রে, এভাবে চিৎকার করলি কেন? চোর ঢুকেছে নাকি? নীরব ভয়ার্ত গলায় তার মায়ের কাছে লুকিয়ে বলে, চোর নয় মা, আমার ঘরে একটা পেতনি বসে আছে, সাদা জামা পরা, মুখ ভর্তি চুল। আমি আর কোনোদিনও ওই ঘরে যাব না, আমাকে অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করে দাও। ধুর পাগল, দিনের বেলা পেতনি কোত্থেকে আসবে? তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো। ফাহিমা হাসতে হাসতে বলেন, ধুর পাগল, ওটা পেতনি না রে, ওটা তোর চাচার মেয়ে, তোর একমাত্র চাচাতো বোন। ওনারা যখন বাইরে ছিল ও ওখানেই পড়াশোনা করেছে, এখন দেশেই থাকবে। না মা, ওটা ভূত, কেমন সাদা জামা পরে বিড়বিড় করে কি যেন পড়ছিল, আর চুলগুলো ছেড়ে দেওয়া। আমি যাব না, ওটা নির্ঘাত কোনো আত্মা। আরে গাধা নাকি তুই? এত বড় হয়েছিস আর এখনো ভূতের ভয় পাস? বলদ একটা। ছোট মানুষটা জার্নি করে এসে তোর রুমে একটু বিশ্রাম নিচ্ছিল। কই রে মা, নিচে নেমে আয় তো একবার, দেখ তোর কাজিন কেমন ভয় পেয়েছে। ফাহিমার ডাকার কিছুক্ষণ পর সিঁড়িতে কারো পায়ের শব্দ পাওয়া গেল। নীরব তখনও তার মায়ের আঁচল শক্ত করে ধরে পিছনে লুকিয়ে আছে। সে শুধু পায়ের জুতোটাই দেখল আর ভয়ে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটা ধীর পায়ে নিচে নেমে এসে সবার সামনে এসে দাঁড়ালো। ফাহিমা বলে, নীরব, এই দেখ তোর চাচাতো বোন, দেখ কত কিউট দেখতে হয়েছে, বড় হলে ও কত সুন্দরী হয়েছে, দেখেছিস? মুখটা তোল, কথা বল ওর সাথে। নীরব মায়ের আড়াল থেকে খুব ভয়ে ভয়ে চোখ খুলে তাকালো, কিন্তু সামনে যাকে দেখতে পেল তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটার পরনে একটা সাদা কামিজ পরে দাঁড়িয়ে আছে, চোখের চশমাটা তখন হাতে। নীরব নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। এর চেয়ে কোনো ভয়ঙ্কর ভূতের চেহারা দেখলেও হয়তো সে এতটা শক্ত হতো না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কোনো ভূত বা পেতনি নয়, সে খুদ নীরবের ভার্সিটি সেই কেমিস্ট্রি ম্যাম মিম, যে তাকে আজকে পুরো ক্লাসের সামনে অপমান করে বের করে দিয়েছে এবং যার হাতে সে গেটে চড় খেয়েছিল। মিম নীরবের দিকে তাকিয়ে এমন এক দৃষ্টি দিল যা দেখে নীরবের মনে হলো পৃথিবীটা তার পায়ের নিচ থেকেই সরে যাচ্ছে। সে মেয়েটিকে সে সারা দিন ধরে বিরক্ত করেছে, যার উপর সে ক্রাশ খেয়ে আজে বাজে কথা বলেছে, সেই মেয়েটি এখন তার চাচাতো বোন হিসেবে তারই বাড়িতে থাকতে এসেছে। নীরবের গলার স্বর আটকে গেল, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মিম বলে, কি হলো, এখন চিনতে পারছো নাকি এখনো ভূতের মতোই লাগছে আমাকে? নীরব বড় একটা ঢোক গিলল, মুখ দিয়ে ভয়ে চোটে কথাই বের হতে পারছে না। বাড়ির সবাই হো হো করে হাসা শুরু করেছে নীরবের অবস্থা দেখে। মিম মুচকি হাসছে। নীরব দৌড়ে তার ঘরে চলে গেল। ভার্সিটি থেকে শুরু করে নিজের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো নীরবের কাছে কোনো সস্তা সিনেমার গল্পের মতোই মনে হয়েছে। মিমও জানতো না যে নীরব তার আপন ছোট চাচার একমাত্র ছেলে। বিদেশে থাকার কারণে 12 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। দুজনের চেহারা দেখেও কেউ কাউকে চিনতে পারেনি। এ বাড়িতে আসার পর যখন মিম ড্রয়িং রুমে নীরবের ছবি দেখে এবং জানে নীরব এই বাড়িরই ছেলে, তখন তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে মনে মনে তখন হাসছিল। মিম মনে মনে বলে, এবার নীরব তুমি যাবা কই চান্দু? ক্যাম্পাসে অনেক বিরক্ত করেছো, আর সারাদিন যা যা করেছো, তোমার অবস্থা এবার আমি টাইট করে ছাড়বো। তোমাকে এখন বাড়ির ভিতরেই সাইজ করা যাবে। তারপর মিম ইচ্ছে করে নীরবের ঘরে গিয়ে লাইট বন্ধ করে বসেছিল নীরবকে ভয় দেখানোর জন্য। আর নীরব যখন তাকে পেতনি ভেবে চিৎকার করে নিজে দৌড়ে গেল, মিম তখন আড়ালে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়ে। নীরব যখন সবটা জানে তখন সে লজ্জায় আর ভয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। সে আর ঘর থেকেই বের হয়নি, তার মস্তিষ্কেও কাজ করছে না। যে মেয়েটিকে সে আজ সারাদিন আই লাভ ইউ বলে
উত্ত্যক্ত করেছে, যাকে নিয়ে বন্ধুদের সামনে বড় বড় কথা বলেছে, সে কিনা তার নিজের আপন চাচাতো বড় বোন আর ভার্সিটির ম্যাম। এখন যদি মামুন আর সাকিব জানতে পারে মিম তার চাচাতো বোন, তবে ওরা নীরবকে জ্যান্ত কবর দিবে। রাত 9টার দিকে ফাহিমা বেগম দরজায় কড়া নাড়ে। নীরবকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে খাওয়ার টেবিলে নিয়ে আসা হলো। নীরব মাথা নিচু করে এসে ডাইনিং টেবিলের একদম কোণা চেয়ারে বসলো। ঠিক তার উল্টো দিকে বসে আছে মিম। নীরব প্লেটের দিকে তাকিয়ে ভাতে চাল গুনছে। এমন সময় কেয়া চাচি নীরবের দিকে তাকিয়ে বলে, বাবা নীরব, একটা দারুণ খবর আছে। তোমার ভার্সিটিতেই কিন্তু আমার মেয়ে মিম চাকরি পেয়েছে। ও তোমাদের কেমিস্ট্রি ম্যাডাম হিসেবে জয়েন করেছে আজ থেকে। ফাহিমা বেগম বেশ অবাক হয়ে বলেন, বলো কিভাবে? নীরবও তো কেমিস্ট্রি সাবজেক্ট নিয়েই পড়ছে, একই ডিপার্টমেন্টে মিম জয়েন করেছে। এটা তো অনেক বড় খুশির খবর। জামশেদ সাহেব হাসি মুখে নীরবের দিকে তাকিয়ে বলেন, বাহ, তাহলে তো ঘরে বসেই নিবিড়কে পড়াতে পারবে আমাদের মিম। নীরবের যে পড়াশোনার অবস্থা, মিম থাকলে অন্তত ও একটু লাইনে আসবে। নীরব কোনো মতে একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে, কিন্তু মা বাবা, আমি কেমিস্ট্রি পারি, আমার বাসায় পড়ার দরকার নেই, আমি সব পারি। ফাহিমা বেগম কড়া গলায় নীরবকে থামিয়ে দিয়ে বলেন, চুপ, একদম কথা বলবি না। তুই যা পারিস তা আমাদের সবার জানা আছে। কেমিস্ট্রিতে ফেল করতে করতে তো কোনো মতে বেঁচে যাস। এখন থেকে রোজ মিম তোকে পড়াবে। আর শোন, কাল থেকে তোর বাইকে করে মিমকে ভার্সিটি নিয়ে যাবি। ও যা বলবে সব শুনবি, একদম ভদ্রভাবে থাকবি ওর সাথে। মনে রাখবি, ও বাড়িতে তোর বোন হলেও ভার্সিটিতে তোর ম্যাম। যদি মিম বলে তুই ওর সাথে বা ভার্সিটিতে কোনো বেয়াদবি করেছিস, তবে তোর খবর আছে। মিম পারবা না আমার ছেলেটাকে ঠিক করতে। মিম এবার প্লেটে মাংস নিতে নিতে খুব শান্ত গলায় বলে, জি চাচিমা, তুমি কোনো চিন্তা করো না। আমার এই ছোট ভাইটাকে আমি একদম সোজা করে ফেলবো। ও যে চঞ্চল, সেটা আমি আজ ক্যাম্পাসে গিয়েই বুঝতে পেরেছি। কি নীরব, আমার কথা সব শুনবে তো, নাকি ভার্সিটিতে মতো বাড়িতেও কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে? নীরব বড় একটা ঢোক গিল। সে চুপ করে সামনের দিকেই তাকায়। সে দেখল মিমের মুখে রাজ্য জয়ের এক পৈশাচিক হাসি। নীরব বুঝে গেছে ভার্সিটিতে তার ম্যামের পিছনে লেগে সে কত বড় বাসটাই না খেয়েছে। এখন এ বাড়িতে থাকা মানে বাঘের গুহায় বাস করা। নীরবের বাবা জামশেদ সাহেব এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলেন, কি হলো নীরব, কথা বলো না কেন? মিম কি বলেছে শুনছো? ও হ্যাঁ মিম, তুমি যেন আজ দুপুরে ফোনে বলেছিলে তোমাকে ভার্সিটিতে একটা ছেলে খুব বিরক্ত করছে। ছেলেটা নাকি তোমার হাত ধরেছে। কালকে ওই বেয়াদব ছেলেটার নাম, আইডি আর ঠিকানা সব এনে দেবে, ব্যবস্থা আমি করব। তার বাবা নাকি অনেক ক্ষমতাবান, ওর ক্ষমতার দাপট আমি কালকে বের করে দেব। নীরব ছেলেটার খোঁজ নেবে। নীরব এ কথা শুনে কাঁপতে শুরু করলো। ভাতের লোকমাটা তার গলায় আটকে গেছে। সে বুঝতে পারছে তার বাবা এখন তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। শুধু অপরাধীটা যে তারই ছেলে সেটা বাবা জানে না। নীরব কাঁপা কাঁপা গলায় বলে, জি জি বাবা, আমি দেখব। জামশেদ সাহেব ধমক দিয়ে বলেন, দেখবো মানে? মিমকে কেউ ডিস্টার্ব করবে আর তুমি ভাই হয়ে সেটা দেখবে। কালই ওকে খুঁজে বের করবে। এখন খাওয়া শেষ করো। নীরব বড় একটা ঢোক গিল। তার কপালে যে খুব খারাপ কিছু লেখা আছে সেই ভয়ে নীরবের খাওয়া যেন আর এগোয় না। সে চুরির নজরে মিমের দিকে তাকালো। মিম তখনও তার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল, যা কেউ দেখতে পেল না। মিম বেশ আয়েশ করেই শান্তিমতো খাচ্ছে, যেন সে শিকার জালে আটকে বেশ মজা পাচ্ছে। নীরব বুঝতে পারল কাল সকালে মিমের বাইকের পিছনে বসা থেকে শুরু করে রাত পর্যন্ত তার উপর যে পরিমাণ ঝড় যাবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভিতরে ভিতরে এখন ঝড় বইছে নীরবের। মিমের মতো চতুর মেয়ের সাথে এক বাড়িতে থাকা যে কত বড় যন্ত্রণার তা সে প্রথম দিনেই হাড়ে হাড়ে টের পেয়েছে। ডাইনিং টেবিলের পরিস্থিতি বেগতিক বুঝে নীরব সিদ্ধান্ত নেয় দ্রুত খাবার শেষ করে এখান থেকে সরে পড়বে। সে যখন সবেমাত্র একটা বড় লোকমা মুখে নিতে যাবে, ঠিক তখনই মিম টেবিলের নিচ দিয়ে তার পায়ের আঙুল দিয়ে নীরবের পায়ে সজোরে একটা চিমটি দেয়।
নীরব যন্ত্রণায় কুকুরে গিয়ে টেবিল থেকে ছিটকে উঠে দাঁড়ায় ও মাগো! বলে একটা চিৎকার দেয়। সেই সাথে নীরবের প্রচণ্ড হেঁচকি শুরু হয়ে যায়। মিম যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে দ্রুত পানির গ্লাসটা নীরবের দিকে এগিয়ে দেয় আর আড়ালে হাসতে থাকে। মিম বলে, আরে খুব হেঁচকে উঠলো বুঝি, এনো পানি খাও। নজর লেগেছে বোধ হয় আমার ভাইটার। কি হলো রে তোর? ভূত দেখার মতো করে লাফিয়ে উঠলি কেন? কিছু না মা, আর খাবো না, আমার পেট ভরে গেছে। নীরব গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে কারোর দিকে না তাকিয়ে দ্রুত নিজের রুমের দিকে চলে আসে। মিম চোরা হাসি দিতে থাকে। নীরব রুমে গিয়ে ভাবলো, মেয়েটা কত বড় ফসিল, সবার আড়ালে তাকে বাস দিতে একটুও ছাড়ছে না। পরের দিন সকাল, গেটের সামনে বাইকে বসে অপেক্ষা করছে নীরব। তার মেজাজ এখন তুঙ্গে, কারণ তাকে আজ এই ম্যামকে ভার্সিটি পৌঁছে দিতে হবে। কিছুক্ষণ পরই মিম বাড়ি থেকে বের হয়ে আসলো। আজও তার পরনে গাঢ় রঙের একটা শাড়ি। মিমকে দেখে নীরব চোখই সরাতে পারছে না। মিম বাইকের কাছে এসে মুচকি হেসে বলে, কি খবর আমার দেওয়ানা প্রেমিক স্টুডেন্ট? আজকে ম্যামকে আর ভালোবাসি বলবে না? মানে ম্যাম, দয়া করে বাড়িতে কালকের কথা কিছু বলিয়েন না। আমি আর কখনো আপনার সামনে আসবো না, প্লিজ। ভার্সিটিতে চলো জানদু, সেখানে গিয়ে তোমার অবস্থা টাইট করছি। বসুন ম্যাম। মিম বাইকের পিছনে বসলেই নীরব মনে মনে বলে, এবার কই যাবা? বাড়িতে না হয় অনেক বাস দিছো, কিন্তু বাইকে ওঠার স্বাদ তোমাকে আজ হাড়ি হাড়ি দেখাচ্ছি, দাঁড়াও। কথাটা বলেই বাইক স্টার্ট দেয় নীরব। সে ঝড়ের গতিতে বাইক চালাতে থাকে, আবার একটু পর পর ইচ্ছে করেই হার্ড ব্রেক করে। মিম টাল সামলাতে না পেরে বারবার নীরবের পিঠের উপর এসে ধপাস করে পড়ছে। মিম দ্রুত বুঝে যায় নীরব এই বেয়াদবিটা ইচ্ছে করেই করছে। কি সমস্যা তোমার? বাইকে ভাবে চালাও কেন? হাড়গোড় ভাঙার শখ হয়েছে? ম্যাম, এভাবে ছাড়া আমি পারি না, শহর তো জ্যামের রাস্তা। মজা নিচ্ছ? তোমার এই বেয়াদবি আমি জানি না ভাবছো? কালকে চটটা কি কাজ করেনি? দেখুন ম্যাম, বাড়িতে আপনি মা বাবাকে হাত করেছেন, তাই সেখানে আমি কাবু, কিন্তু ভার্সিটি আমার এলাকা, আপনাকে আমি ভার্সিটিতে দেখে নেব। তাই নাকি? বেশ, তা কি করবে শুনি? আবার কান ধরে করিডোরে নাচবে? ভালোবাসি বলবো। আপনার কি মনে হয় আমি পিছিয়ে যাব? কাভি নেহি। আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তা সে আপনি আমার চাচাতো বোন হন আর দাম্বিক ম্যাডামই হন, আপনার পিছু আমি একদমই ছাড়ছি না। আহ, আস্তে, এখানে হঠাৎ থামানি কেন? ভার্সিটি থেকে কিছুটা দূরে এসে সজোরে বাইক থামালো নীরব। ব্রেকটা এতই কড়া ছিল যে মিমের শরীর বেশ ভালোই লেগেছে। নীরব তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এখানে এখানে নামুন। আপনার সাথে আমাকে এখন দেখলে সবাই অন্য কিছু ভাববে। এমনিতেই ভিডিও নিয়ে ক্যাম্পাসে কানাঘুষা চলছে, আপনার মানসম্মান তো আপনার কাছেই বড়, তাই না? কথাটা বলেই নীরব মিমকে নামিয়ে দ্রুতগতিতে ধুলো উড়িয়ে চলে যায়। মিম মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাগে কচকচ করতে করতে ভার্সিটির গেটের দিকে হাঁটতে থাকে। কিছু সময় পর মিম গটগট করে ভার্সিটির মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। বাইক থেকে নামিয়ে দিয়ে নীরব যে অপমানটা করেছে তাতে মিমের মাথায় রক্ত চড়ে আছে। সে দেখল মাঠের এক কোণে নীরব তার বন্ধুদের সাথে বসে আয়েশ করে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। মিম সরাসরি সেদিকে এগিয়ে গেল। মিমকে অগ্নিমূর্তি ধারণ করে আসতে দেখে সাকিবরা ভড়কে গেলেও নীরব বেশ শান্ত হয়ে বসে আছে। মিম সবার সামনে দাঁড়িয়ে নীরবকে ইশারা করে থাকে। নীরব কাছে এসে দাঁড়াতেই মিম রাগী চোখে তাকিয়ে বলে, আমাকে বাইকের পিছনে বসিয়ে ইচ্ছে করে বারবার হার্ট ব্রেক করা হচ্ছিল, তাই না? ভেবেছো আমি কিছু বুঝিনি? করেছি তো। আপনি তো আমার পিঠির উপর বারবার ধপাস করে পড়েছিলেন, বেশ ভালোই লাগছিল ম্যাম। মিম আর নিজেকে সামলাতে পারল না। উপস্থিত সবাই সামনে সে নীরবের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে নীরব এবার আর হাসে না, বরং দ্রুত মিমের ডান পাশটা শক্ত করে চেপে ধরে। মিম বলে, হাত ছাড়ো নীরব, সবাই দেখছে, নিজের লিমিট ক্রস করো না। সবাই দেখুক, তাতে আমার কি? আপনি আমার সিনিয়র আপু হন, চাচাতো বোন হন আর ম্যাডাম হন, এবার কোনো পরিচয়ই আমি আর মানি না। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, আপনি আমার সাথে যা ইচ্ছে করুন, যত খুশি মারুন, তবুও আপনার পিছু আমি ছাড়বো না।
মিম নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, খুব শখ আমাকে ভালোবাসা, অনেক বড় রোমিও হয়ে গেছিস তুই। হ্যাঁ, শখ তো আছে, আর সেই শখ পূরণ না করে আমি থামছি না। মিম এবার একটা বাঁকা হাসি দিয়ে বলে, দেখি তোমার কেমন ভালোবাসা। এক পায়ে দাঁড়িয়ে আজকে তুমি সারাদিন ভার্সিটির এই মাঠের মাঝখানেই থাকবে কান ধরে। যদি একবারও কান ছাড়ো কিংবা পা নিচে নামাও তবে তোমার খবর আছে। পা পাল্টাতে পারবে, তবে সেটা 1 ঘন্টা পর পর। দেখি কেমন ভালোবাসা বের হয় তোমার। নীরব এক মুহূর্ত ভাবল না। সে সিরিয়াস মুখে বলে, এটা করলে কি আপনি আমার ভালোবাসা গ্রহণ করবেন ম্যাম? যা বলেছি সেটা আগে করে দেখাও। শুধু মুখে বড় বড় ভুলে আওড়ালে ভালোবাসা হয় না। বেশ, আমি শুরু করলাম, আপনি শুধু সাক্ষী থেকেন। সবার চোখের সামনেই নীরব তার নিজের 2 কান ধরে এবং এক পা হাঁটু পর্যন্ত ভাঁজ করে তুলে বকের মতো এক পায়ে দাঁড়ানো। মিম ভেবেছিল নীরব হয়তো ভয় পেয়ে পিছু হটবে কিংবা তাকে চলে যেতে দেখে সেও এখান থেকে কেটে পড়বে। তাই মিম আর কথা না বাড়িয়ে গটগট করে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল। এদিকে মাঠের মাঝখানে নীরবকে ওভাবে দেখে মামুন আর সাকিব দৌড়ে আসে। মামুন বলে, ওই নীরব, তুই কি আসলেই পাগল হয়ে গেছিস? নামা পা, নামা, ম্যাম তো চলে গেছে, এখন কে দেখছে তোকে? না, আমি নামাবো না। উনি দেখতে না পেলেও ওনার আদেশ আমার কাছে এখন ইবাদতের মতো। আমি কথা দিয়েছি মানে কথা রাখবো। আবুল নাকি তুই? সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকলে তোর পা অবশ হয়ে যাবে, রোদে পুড়ে শেষ হয়ে যাবি। আর স্যার স্যার, চল ক্লাসে যাই। তোরা যা এখান থেকে, ওদের তো ভালোবাসার মোড়ত নেই, তাই এইসব বুঝবি না। মিমকে পেতে হলে আমাকে এই কষ্ট সহ্য করতেই হবে। তুই কি সত্যি ম্যামের জন্য পাগল হয়ে গেছিস? কি এমন কথা হলো যে তোকে চড় মারলো, আবার 2 কান ধরেও দাঁড় করায় গেল? বাচ্চা নাকি তুই ভাই? তুই একটা মেয়ের জন্য নিজের বন্ধুদের কথা শুনবিও না? তুই এভাবে সারাদিন থাকলে লোকে তোকে পাগল বলবে। বলুক, পৃথিবী শুদ্ধ লোক আমাকে পাগল বলুক, তাতে আমার কিছুই যায় আসে না, যতক্ষণ না মিম ম্যাম নিজে এসে আমার পা নামাতে বলছে বা সময় শেষ হচ্ছে। আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। বন্ধুরা অনেক গালিগালাজ করে, বকা দেয়, এমনকি হাত ধরে টানার চেষ্টাও করে, কিন্তু নীরব পাথরের মতো এক পায়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। মাঠের মাঝখানে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা নীরবের দিকে পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকাতে থাকে। কেউ হাসছে, কেউ ভিডিও করছে, কিন্তু নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত মনোযোগ এখন শুধু এই এই এক পায়ের ভারসাম্য আর মিমের দেওয়া চ্যালেঞ্জে। কয়েক ঘন্টা পার হয়ে যায়। কড়া দুপুরের সূর্য ঠিক মাথার উপর। মিম ভেবেছে নীরব হয়তো অনেক আগেই পালিয়েছে। ক্লাস শেষ করে ক্লান্তি মেটাতে বারান্দায় এসে দাঁড়াতেই মিমির চোখ কপালে। সে দেখে নীরব মাঠের মাঝখানে ঠিক আগের মতোই এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে আছে। রোদে পুড়ে ওর গায়ের রং তামাটে হয়ে গেছে। মামুন আর সাকিব বারবার পানির বোতল নিয়ে কাছে যাচ্ছে, কিন্তু নীরব পানির দিকে তাকাচ্ছেও না। চেয়ারম্যান স্যার করিডোর দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা দেখে থমকে দাঁড়ায়। তিনি মিমকে লক্ষ্য করে বলেন, কী হয়েছে মিম? নীরবকে ওভাবে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছো কেন? ছেলেটার তো কোনো বিপদ হতে পারে। তখন মিম বলল, স্যার, আপনি তো বললেন ওকে বের করতে পারবেন না, তাই ওর বেয়াদবির জন্য এটাই আমার দেওয়ার শাস্তি। আপনি চিন্তা করবেন না স্যার, ও এখন একটু শো অফ করছে, একটু পর দেখবেন ও ঠিক পালিয়ে গেছে। মিম কথাটা বলে পাশ কাটিয়ে নিজের আরেকটা ক্লাসে চলে যায়। আরও 2 ঘন্টা পার হয়। খরা রোদের তীব্রতা এখন চরমে। মাঠের উত্তপ্ত ঘাসের উপর নীরব তখন কাঁপছে, কিন্তু পা নামাচ্ছে না। কয়েকজন প্রক্টর আর স্যার কাছে এসে ওকে পা নামাতে বলেন। নীরব, অনেক হয়েছে, এবার পা নামাও। ম্যাম তো চলে গেছে, শরীর খারাপ করবে তোমার। স্যার, দয়া করে আপনারা এখান থেকে যান, আমাকে আমার কাজ করতে দিন। ম্যাম না আসা পর্যন্ত আমি এক চুলও নড়ব না। স্যাররা নিরুপায় হয়ে চলে যান। একটার সময় ভার্সিটির সব ক্লাস শেষ হয়। ক্যাম্পাস খালি হতে শুরু করে। মামুন আর সাকিব সারাক্ষণ নীরবের পাশে ছায়ার মতোই ছিল, কিন্তু নীরবে জেদ দেখে তারাও শেষে বিরক্ত হয়ে যায়। তুই একটা আস্ত গাধা নীরব, চল এখন, ক্যাম্পাস তো বন্ধ হয়ে যাচ্ছে। নিজের শরীরের 12টা বাজিয়ে কার লাভ করছিস তুই? নীরব কোনো জবাব দেয় না।
ওর ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় মিম একবার মাঠের দিকে তাকায়। নীরবকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে সে মনে মনে অবাক হয়। নীরব এত বাধ্য ছেলে কবে থেকে হলো? মিম নীরবের কাছে এসে তাচ্ছিল্য করে বলে, গুড, এভাবেই দাঁড়িয়ে থাকো সারাদিন, দেখি তোমার ভালোবাসার জোর কতটুকু। নীরব মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। ওর সারা মুখ রোদে লাল হয়ে গেছে, 2 পা ব্যথায় টনটন করছে। না খেয়ে সকাল থেকে দাঁড়িয়ে থাকার ফলে ওর সারা শরীর থরথর করে কাঁপছে, তবুও সে পা আর কাঁধ ছাড়েনি। মিম নিজের মনে গজগজ করতে করতে চলে যায়। বাড়িতে এসে মিম ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেয়। নীরবের মা ফাহিমা বেগম মিমের ঘরে কয়েকবার আসেন এবং ছেলের খোঁজ জানতে চায়। মিম্মা, নীরব কই মা? ওর না তোর সাথে আসার কথা ছিল? ছেলেটা এখনো বাড়ি ফিরল না কেন? চাচিমা, আমি তো জানি না। ছুটির পর আমি ক্যাম্পাসে নীরবকে দেখিনি, হয়তো বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছে, চলে আসবে, চিন্তা করো না। মিম আবারও ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। কেটে যায় সারাদিন। ওদিকে ক্যাম্পাসে নীরবের অবস্থা এখন চরম খারাপ। ওর 2 পা ব্যথা ফুলে উঠেছে। দীর্ঘ সময় রোদে থাকায় শরীরে প্রবল জ্বর চলে এসেছে। মামুন আর সাকিব এসে ওর সামনে দাঁড়ায়। তুই কি সত্যিই পাগল নীরব? কে এভাবে ভালোবাসার পরীক্ষা দেয় শুনি? একবারও কি মিম তোর জন্য এসেছে? তোর কথা কি একবারও ভেবেছে? এদিকে তোর মা ফোন করে করে পাগল করে যাচ্ছে। আমরা কিচ্ছু বলিনি, কিন্তু দিনের আলো শেষ হয়ে গেছে, এবার তো অন্তত ছাড়। কথাটা বলতেই নীরব চাল সামলাতে না পেরে ঠাস করে পাথরের মতো মাটিতে পড়ে যায়। ওর শরীর আর ভার নিতে পারছে না। মাটিতে পড়ার সাথে সাথেই নীরব বমি করতে শুরু করে। সাকিব হন্তদন্ত হয়ে ভার্সিটির পাশের হাসপাতাল থেকে ডক্টর ডাকতে দৌড়ায়। নীরব, কি হয়েছে ভাই তোর? তোর মতো এমন গাধা আমি জীবনেও দেখিনি। কেন করলি এমনটা? দোস্ত, বাড়িতে কিছু বলিস না প্লিজ, মা যেন না জানে। তোর কি মাথায় বুদ্ধি বলতে কিচ্ছু নেই? পাগল হয়ে গেছিস তুই? নিজের অবস্থা কি একবার করেছিস, একবার দেখেছিস তুই? তুই তো ঠিকমতো কথাও পর্যন্ত বলতে পারছিস না। নীরব কিছু বলতে পারে না। ওর চোখের পাতা ভারী হয়ে আসে, সে জ্ঞান হারায়। সাকিব দ্রুত ডক্টরকে নিয়ে মাঠে হাজির হয়। ডক্টর নীরবের পালস চেক করে চিন্তিত মুখে বলে, রোগীর অবস্থা খুবই খারাপ, শরীর একদম শুকিয়ে গেছে, জলদি স্যালাইন দিতে হবে, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে ওর। ওকে দ্রুত কোনো ঠান্ডা রুমে নিতে হবে, দেরি করো না, এখনই হাসপাতালে নাও। মামুন আর সাকিব কান্নায় ভেঙে পড়ে। নীরব যে একটা মেয়ের জেদে পূরণ করতে গিয়ে নিজের জান বাজি রাখবে, এটা তারা স্বপ্নেও ভাবেনি। তারা দ্রুত কোলে করে নীরবকে হাসপাতালের দিকে নিয়ে যায়। হাসপাতালের ইমার্জেন্সি বেডে শুয়ে আছে নীরব। ও সারা শরীরে স্যালাইন পাইপ লাগানো। চোখ মুখের অবস্থা খুবই শোচনীয়। ঠোঁট দুটো শুকিয়ে ফেটে রক্ত বের হয়েছে। এদিকে নীরবের বাড়িতে চিন্তার রেশ। সারাদিন গেল, নীরবের কোনো খোঁজ পায়নি। ওর বন্ধুরাও ফোন রিসিভ করেনি। সারাদিন পেরিয়েও নীরব বাড়িতে নেই। নীরবের বাবা জামশেদ আর মা ফাহিমা বেগম টেনশনে যেন পাগল হয়ে গেছে। সারাদিনে নীরবের কোনো খোঁজ মেলাতে পারেনি তারা। ফাহিমা বেগম শেষমেশ আবারও কাঁপা কাঁপা হাতে নীরবের বন্ধু মামুনকে ফোন দেয়। এবার মামুন ফোন রিসিভ করে। বাবা মামুন, আমার ছেলেটা আজ বাড়িতে ফিরেনি কেন? ও কি তোদের সাথে আছে? আমাকে সত্যি করে বল, ও কোথায়? ও কি আজ ভার্সিটিতে গিয়েছিল? হ্যালো আন্টি, নীরব হাসপাতালে, ভার্সিটির পাশের হাসপাতালে ওকে আমরা ভর্তি করেছি। ও এখন এমার্জেন্সিতে আছে, অবস্থা খুব খারাপ আন্টি। ডাক্তার বলেছে আল্লাহকে ডাকতে। আপনারা জলদি চলে আসেন। নীরব অনেকবার বমি করে, সারাদিন ও কিছুই খায়নি, শরীরে প্রচণ্ড জ্বর আন্টি। ডাক্তার এখনও বের হয়নি। মামুনের কাছ থেকে এমন কথা শোনার পর ফাহিমা বেগমের হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে যায়। তিনি আর নিজেকে সামলাতে পারেন না, চিৎকার করে কেঁদে ওঠেন তিনি। আতঙ্কে ফাহিমা বেগমের জ্ঞান হারানোর উপক্রম হয়। জামশেদ সাহেব দ্রুত স্ত্রীকে ধরে ফেলেন, নিজের কোলে বসিয়ে রেখে বলেন, কি হয়েছে তোমার ফাহিমা? হঠাৎ এভাবে ভেঙে পড়লা কেন? আমাকে বলো কি হয়েছে। নীরব ঠিক আছে? আমার ছেলে, আমার আমার আদরের নীরব, ও হাসপাতালে। ওর অবস্থা খারাপ। আমার ছেলে বাঁচবে তো? মামুন বলছে দোয়া করতে। নীরবের কি হয়েছে ভাবি? ও হাসপাতালে কেন? একটু আগেই তো আমরা সবাই একসাথে ওর কথা বলছিলাম। মিম নাকি আজকে ওকে দেখেনি।
আমি জানি না আমার ছেলের কি হয়েছে। মামুন ফোন দিয়ে জানালো নীরব হাসপাতালের ইমার্জেন্সিতে, ওর অবস্থা নাকি অনেক খারাপ। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি মরে যাব জমশেদ। আমার ছেলেকে বাঁচাও তুমি। চলো এখনই আমাদের যেতে হবে, আমার ছেলের কাছে যাব। ফাহিমা বেগমের আর্তনাদ শুনে মিম ঘরের এক কোণে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। ওর সারা শরীর ঠান্ডা হয়ে আসে। মিম মনে মনে ভাবে, নীরব কি আসলেই পাগল? একটা মানুষ শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জেতার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে? মিমের বুকটা হাহাকার করে ওঠে। ওর চোখ মুখ তখন অনুশোচনা আর মন খারাপে লাল হতে শুরু করে। মিম বুঝতে পারে ও নীরবের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে। এমনটা সে না করলেও পারত। ঠিক কি হয়েছে নীরবের? মামুন কিছু বলেনি? কেন বমি করছে ও? কি যে হলো ছেলেটার? চলো সবাই। মামুন বলে নীরবের বমি হয়েছে অনেকবার, আর নাকি ও সারাদিন কিছু খায়নি। আর কি হয়েছে মামুন বলেনি। চলো দেরি করো না, আমাকে নীরবের কাছে নিয়ে চলো। চিন্তা করবে না ভাবি, কিছু হবে না নীরবে। ও শক্ত ছেড়ে, আল্লাহ ওকে ঠিক করে দেবে। আপনারা একটু শান্ত হন, আর আমরা তো যাবই ওর কাছে। সবাই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়। মিমও গাড়িতে ওঠে। ওর ভিতরে তখন অপরাধ বোধ কাজ করে। নীরব তেমন কিছুই তো করেনি, ও শুধু বলেছিল ভালোবাসি। আর সেই একটা কথার জন্য মিম ওকে রোদের মধ্যে সারাদিন এক পায়ে দাঁড় করিয়ে রাখে। নীরবে যদি সত্যিই কোনো বড় ক্ষতি হয়ে যায়, তবে মিম নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না। গাড়ি জানালা দিয়ে মিম বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। ওর দু চোখ বেয়ে অনবরত পানি পড়ে। ওর মনে মনে আল্লাহকে ডাকে, নীরব তোমার কিচ্ছু হবে না, প্লিজ আল্লাহ ওকে তুমি ফিরিয়ে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নীরব আমি হাসছি, তুমি তুমি জাস্ট একবার চোখ মেলো। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে মিমের মনে হয় এই পথটা যেন আর শেষই হয় না। ও বুঝতে পারে নীরবের এই জেদটা কেবল অবাধ্যতা নয়, এই জেদটার নাম হয়তো আসলেই ভালোবাসা। আর কোনোদিনও ওর উপর রাগ করবে না। গাড়ি হাসপাতালের গেটে থামতেই মিম সবার আগে নেমে দৌড় দেয় ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে। সেখানে মামুন আর সাকিব বসে আছে। মামুন আর সাকিব মিমকে নীরবের মা বাবার সাথে আসতে দেখে ওরা চমকে যায়, কারণ ওরা জানে না মিম নীরবের কাজিন হয়। হাসপাতালের ভিতরে ফাহিমা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসে। মামুনকে দেখা মাত্রই উনি ওকে চাপটে ধরে কান্নায় ভেঙে পড়েন। ওর বুক ফাটা আর্তনাদে হাসপাতালের শান্ত পরিবেশ ভারী হয়ে ওঠে। ফাহিমা বেগম মামুনের কলার ধরে ঝাঁকাতে থাকে আর বলেন, কি হয়েছে আমার ছেলের মামুন? ও কি এখন ঠিক আছে? কথা বলিস না কেন তুই? আমাকে ওর কাছে নিয়ে চল। ডাক্তার কি বলেছে কিছু বল রে। ফাহিমা বেগমের প্রশ্নের মুখে মামুন আর সাকিব চুপ করে একে অপরের দিকে তাকায়। তারপর মিমের দিকে তাকালো। মিম যে নীরবের আম্মুদের সাথে কি করছে ওরা বুঝতে পারে না, তবে নীরবের মায়ের এমন প্রশ্নে মিমের দিকে তাকায় ওরা। মিম তখন চোখের পানি মুছতে মুছতে ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মিম জানে ওরা যদি এখন সত্যিটা বলে দেয়, তবে ওর বাবা মা ওকে কখনো ক্ষমা করবে না। সবার সামনে ও অপরাধী হয়ে যাবে, কারণ নীরবের এই অবস্থার জন্য তো সে নিজেই দায়ী। মামুন এক মুহূর্ত ভেবে নিয়ে মিথ্যা বলার সিদ্ধান্ত নেয়। আসলে আন্টি, আমাদের একটা বড় ভাই আছে গ্রুপে। আমরা সবাই মিলে ট্রুথ দেয়ার একটা গেম খেলি। সেখানে নীরবের ভাগে পড়ে যে তার 5 ঘন্টা কড়া রোদে দাঁড় করিয়ে থাকতে হবে। নীরব জেদ করে সেটা করতে যায়। রোদের তাপে ও শরীর নিতে পারছিল না। ও যে স্ট্রোক করেনি সেটাই কপাল, তবে অবস্থা অনেক খারাপ। ও অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ওকে এমার্জেন্সিতে নেয়। নীরবের মা এই কথা শুনে মেঝেতে বসে পড়ে কান্নাকাটি শুরু করে। কেয়া চাচি ওনাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। মিম মনে মনে প্রচণ্ড অবাক হয়, নীরবের বন্ধুরা কেন এমন যাহা মিথ্যা বলছে? তবে কি নীরব আগে থেকেই ওদের বারণ করে রেখেছে? নীরবের এই মহানুভবতা মিমের বুকটা যেন চিরে ফেলে। এমন সময় এমার্জেন্সি রুমের দরজা খুলে ডক্টর বাহিরে বের হয়ে আসেন। মিম সবার আগে দৌড়ে গিয়ে ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর, নীরব এখন কেমন আছে? ও কি ঠিক আছে? প্লিজ আমাদের একটা ভালো খবর দিন। পেশেন্ট আপনাদের কি হয়? হ্যাঁ ডাক্তার, আমি ওর মা। আমার ছেলে কেমন আছে এখন? দেখুন, রোগীর অবস্থা এখন বেশ ক্রিটিক্যাল। আমরা অক্সিজেন সাপোর্ট দিয়েছি, স্যালাইনের মাধ্যমে খাবার দিচ্ছি। অতিরিক্ত গরমে দাঁড়িয়ে থাকার কারণে ওর পায়ের শিরাগুলো সব ফুলে গেছে। ও ভবিষ্যতে ঠিকমতো হাঁটতে পারবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না।
সবচাইতে বড় ভয়ের কথা হলো ওর মাইনর স্ট্রোক হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, এখন দোয়া করা ছাড়া উপায় নেই। 24 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরলে আমাদের আর কিছু করার থাকবে না। এই কথা শোনা মাত্রই ফাহিমা বেগম একটা চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। জমশেদ আর জামির সাহেব দ্রুত ওনাকে ধরাধরি করে অন্য বেডে নিয়ে যায়। মিমের পা যেন অবশ হয়ে যায়। ও দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ওর পৃথিবীটা দুলে ওঠে। সবাই যখন ফাহিমা বেগমকে নিয়ে ব্যস্ত, তখন মামুন আর সাকিব মিমের কাছে আসে। মিম অপরাধীর মতো মাথা নিচু করে থাকে। সব আপনারই জন্য হয়েছে। নীরব ভালোবাসে বলে ও শুরুতেই এই কাজ করতে চায়নি। আমরাই ওকে ডেয়ার দিই যে কোনো কাউকে প্রপোজ করতে। ও সামনে আপনাকে পায় আর প্রপোজ করে, কিন্তু পরেও আমাদের বলে যে ও আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আপনার যদি সমস্যা হতো তবে ওর মা বাবার কাছে বিচার দিতেন। এভাবে অমানুষের মতো শাস্তি দিলেন কেন? আপনি টিচার নন, আপনি একজন খুনি। আপনি ওকে বোঝাতে পারতেন, বাসায় বিচার দিতে পারতেন। ও তো আপনাকে এই রাস্তাঘাটে কোনো দিন বিরক্ত করেনি। আপনি ওকে বোঝাতে পারতেন, বাসায় বিচার দিতে পারতেন। ও তো আপনাকে রাস্তাঘাটে কোনো দিন বিরক্ত করেনি। এখন ওর মা বাবার সাথে করে নাটক করতে আসছেন। শুধু ভালো লাগছে আপনার, তাই না? ও মরে গেলে হয়তো আপনি বেঁচে যাবেন। সারাদিনে একবারও তো দেখতে আসেননি, এখন কেন আসছেন? নীরব আমার আপন চাচাতো ভাই হয়। মিমের এই কথা শুনে সাকিব আর মামুন এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে যায়। ওরা একে অপরের দিকে তাকায়, কিন্তু আর কোনো শব্দ হয় না। ওরা গুম মেরে দূরে একটা চেয়ারে গিয়ে বসে। মিম টলতে টলতে আইসিইউ ভেতরে ঢুকে। নীরবের মুখটা একদম কালো হয়ে গেছে। ওর পা দুটো ব্যান্ডেজ করা আর ফুলে আছে। মিম নীরবের শিউরে বসে ওর হাতটা নিজের হাতের ভিতর নেয়। ওর চোখের পানি অনবরত নীরবের হাতের উপর পড়ছে। মিম নীরবের নিথর মুখের দিকে তাকিয়ে ডুক রেখে দিয়ে ওঠে। নীরব আমি আসছি, তুমি প্লিজ একবার চোখ পেলো। আমি জানতাম না তুমি পাগলের মতো আমাকে এতটা ভালোবাসো। তুমি এমনটা কেন করলে? আমি তো তোমাকে শুধু একটু ভয় দেখাতেই চেয়েছিলাম। আমি তোমার 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 কাজিন, বড় আব্বু হই। আমাদের তো কোনোদিন একাও সম্ভব নয়। তুমি সুস্থ হয়ে ওঠো, তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে একা ফেলে চলে যেও না নীরব। আমি তোমার অপরাধী। তোমার এই শাস্তির জন্য আমি সারা জীবন নিজেকে ঘৃণা করবো। নীরব কথা বলো আমার সাথে। তোমার এই পাগলামিগুলো আবারও করো, আমি আর বকা দেবো না। মিম নীরবের কপালে হাত রাখে। নীরবের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মিম পাগলের মতো নীরবের গায়ে হাত বোলায়। ও মনে মনে প্রার্থনা করে যেন নীরবের জ্ঞান ফিরে আসে। মিম জানে নীরব যদি সুস্থ হয়ে না ফেরে, তবে মিমের পুরো জীবনটাই এক অন্ধকার গুহায় হারিয়ে যাবে। ও নীরবের কানের কাছে মুখ নিয়ে বারবার বলতে থাকে ও যেন ফিরে আসে। 22 ঘন্টা পার হয়ে গেছে। মিম এক মুহূর্তের জন্য নীরবের পাশ থেকে সরে না। ডক্টর আপাতত ওকে ভিআইপি কেবিনে স্থানান্তর করেছিল। মিম এই দীর্ঘ সময় ঠিকমতো দানা পানিও মুখে দেয়নি। কেয়া আর ফাহিমা বেগম অবাক হয়ে মিমকে দেখে। ওনারা বুঝতে পারে না মিমের হঠাৎ কি হলো। সে কেন নীরবের পিছু ছাড়ছে না। নীরবের গা মুছে দেওয়া থেকে শুরু করে ওষুধপত্র সব কিছু মিম নিজেই তদারকি করে। সারাটা রাত মিম একইভাবে নীরবের শিউরে বসে কাটায়। ভোরের দিকে মিম নীরবের হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে বেডের পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওর চোখের দিকে কালচে কালো দাগ পড়ে যায়। ঠিক তখনই নীরব খুব ধীরে ধীরে চোখের পাতা খোলে। সিলিংয়ের সাদা আলোর দিকে তাকিয়ে ও প্রথমে বুঝতে পারে না ও কোথায় আছে। নীরব অনুভব করে ওর হাতটা খুব ভারী লাগছে। ও ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চমকে ওঠে। ও দেখে ওর হাতের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন ওর ভার্সিটির ম্যাম মিম। মিমের চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। একদিনেই মেয়েটার মায়াবী মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। নীরব খুব সাবধানে আলতো করে নিজের হাতটা একটু নাড়ায়। হাতের সামান্য নড়াচড়াতেই মিম ধরফর করে জেগে ওঠে। মিম নীরবের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর মিমের চোখে আনন্দের বন্যা বয়ে যায়। ও পাগলের মতো কেবিনের বাইরে দৌড়ে আসে। করিডোরে থাকা বাড়ির সবাইকে চিৎকার করে বলতে থাকে, কে কোথায় আছো? জলদি সবাই আসো, নীরবের জ্ঞান ফিরেছে। আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি।
মিমের এমন বাদ ভাঙা খুশি দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল। মিম কারো উত্তরে অপেক্ষা না করে দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে নীরবকে ভালো করে পরীক্ষা করে। কেমন লাগছে এখন মিস্টার নীরব? আপনার জন্য তো আপনার বাড়ির সবাই হাসপাতালকে নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছে। সবাই খুব টেনশনে ছিল আপনার জন্য। মিম খুব ধীরে আর জড়ানো কণ্ঠে উত্তর দেয়। ওর গলা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। একটু ভালো লাগছে ডাক্তার, কিন্তু পা দুটো অনেক ব্যথা। আমি কি ঠিকমতো হাঁটতে পারবো? সব ঠিক হয়ে যাবে। আগে তো আপনাকে ঠিকমতো খাবার খেতে হবে, চিন্তার কিছু নেই। আমি আপাতত আরেকটা স্যালাইন দিচ্ছি। এখন থেকে আপনি মুখে হালকা খাবার খেতে পারবেন। ডক্টর কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। তিনি সবাইকে লক্ষ্য করে বলেন, আপনারা এক এক করে ওর সাথে দেখা করুন, তবে বেশি সময় কেবিনে থাকবেন না। রুগী কিন্তু এখনো দুর্বল, সে বেশিক্ষণ কথা বলতে পারবে না। আর ওর জন্য খাবারের ব্যবস্থা করুন। এখন ওকে গরম স্যুপ, দুধ আর নুডলস দিন। কিছু ফল খেতে চাইলে সেটাও দিতে পারেন। ডক্টর চলে যেতেই মিম সবার সামনে এসে দাঁড়ায়। ওর চোখে মুখে এখন খুশি ঝিলিক। আপনারা এক এক করে গিয়ে নীরবের সাথে দেখা করুন, আমি বরং ওর জন্য খাবার নিয়ে আসি। বাইরে থেকে এখন কিছু দেওয়া ঠিক হবে না। মামুন আর সাকিব, তোমরা কি আমার সাথে একটু আসবে? জি ম্যাম, চলুন আমরা আপনার সাথে যাই। ওরা তিনজন দ্রুত পায়ে খাবার আনতে বের হয়। কেবিনের ভিতরে একে একে সবাইকে নীরবের সাথে দেখা করতে ঢোকে। প্রথমে ঢোকে নীরবের মা ফাহিমা বেগম। তিনি নীরবের কাছে যেতেই আবারও কান্নায় ভেঙে পড়ে। নীরবের কপালে চুমু খেয়ে তিনি অঝরে কাঁদতে থাকে। ওরে আমার বাবা, তুই এমন কেন করলি? আমাদের কেন এভাবে ভয় দেখাইছিস তুই? আর কোনোদিন এমন জেদ করবি না বাবা। ফাহিমা বেগম কান্নায় আর কথাই বলতে পারেন না। নার্স এসে ওনাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যায়। এরপর জামশেদ সাহেব আর চাচা মোর্শেদ কেবিনে ঢোকে। নীরবের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে জামশেদ চাচা খুব শক্ত করে ছেলের হাত ধরে থাকে। নীরব খুব শান্তভাবে সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু ওর মনটা বারবার দরজার দিকেই তাকাচ্ছে। ও মিমকে খুঁজছে, কিন্তু মিম কোথায়? কয়েক ঘন্টা পর মিম আর মামুনিরা আসে। মামুন আর সাকিবকে মিম আগে যেতে বলে। ওরা দুজন ভিতরে আসলো। কিরে শালা, খুব নায়ক হয়েছিলিস তাই না? কত টেনশন হয়েছিল জানিস তুই? তোর কিছু হলে আমরা কাকে জ্বালাতাম রে? বাঁশ কাকে দিতাম? তুই তো ফুল রোমিও হয়ে গেছিস ভাই। নিজের জীবনকে বাজি রাখে গাধা। জানিস কত কি সামলাতে হয়েছে তোর জন্য। মিমের কথা কাউকে বলিনি, মিথ্যা বলেছি, চিন্তা করিস না। কিন্তু সারা ম্যাডাম যে তোর চাচাতো বোন, বলিসনি কেন? আমি নিজেও তা জানতাম না। কিন্তু ম্যাডামে কি হয়েছে জানি না, তোর পাশ থেকে একটুর জন্য সরেনি। তোকে মনে হয় ম্যাম ভালোবাসে, তোর সেবা করছে খুব। নামাজ পড়ে দোয়া করেছে, সব করেছে বলাই যায়। 1 ঘন্টা পর পর ডাক্তার ডেকে এনে চেক আপ করিয়েছে। ডাক্তারও বিরক্ত হয়ে যায়। কি ভালোবাসা মায়েরি, আহা। আপনারা এখন যান, অনেক সময় হয়ে গেছে। ওরা নার্সের কথাই চলে যাবে। তখনই মামুনকে ইশারা করে নীরব। মামুন নীরবের মুখের কাছে কান নিয়ে আসে। ম্যামকে পাঠিয়ে দে, আর এই নাচকে সরা দোস্ত। এই থাকলে ম্যাম বেশি সময় থাকতে পারবে না। চিন্তা করিস না, ম্যাম তোর জন্য খাবার নিয়ে এসেছে নিজের হাতে বানিয়ে। এরপর ওরা নার্সকে কোনো রকমে ভুল বুঝিয়ে নিয়ে যায়। সবার শেষে মিম প্রবেশ করে ভিতরে। সে একটা টুল দিয়ে বসে। মিমের দিকে তাকায় নীরব। মিম রেগে বলে, হয়েছে তোর হিরো সাজা? খুব মজা পেয়েছিস নিজেকে কষ্ট দিয়ে? কেন পালিনি না ওখান থেকে? নিজেকে অনেক বড় প্রেমিক বলে মনে করিস? জানোয়ার কোথাকার, থাপড়িয়ে তোর সব দাঁত ফেলে দেবো। এখনো বকা দেবেন ম্যাম? ইচ্ছে করে চরমারি। তোমার যদি কিছু হয়ে যেত, কিভাবে ক্ষমা করতাম নিজেকে আমি? কথাটা বলেই মিম কেঁদে ফেলে, তবে শব্দ করে না। নীরব দুর্বল হাতটা মিমের হাতের উপরে রাখে। মিম কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমাকে মাফ করে দাও নীরব। আমি সত্যি বুঝতে পারিনি এত দ্রুত তুমি আমাকে এত বেশি ভালোবেসে ফেলবে। আমি সরি নীরব। উফ, বলেছিলাম আমি জিতলে আমাকে গ্রহণ করতে হবে। রাজি কিনা বলেন? আগে খেয়ে নাও, তারপর সব কথা হবে। না, খাবো না। খেয়ে নাও জামাই সাহেব, মিমের সাথেই তোমার বিয়ে দেব। কি মিম, আমাদের হিরোকে বিয়ে করবি তো? ওরা দুজনেই চমকে যায়। ঘুরে তাকিয়ে দেখে বাড়ির সবাই ওদের পিছনে দাঁড়িয়ে আছে। তারা এসব জানলো কিভাবে? ঠিক তখনই ফাইবা সাকিব আর মামুনের কাঁধ দুটো টেনে ধরে সামনে নিয়ে আসে। আন্টি, উফ অনেক লাগছে।
কানটা ছাড়ুন না। ছিঁড়ে গেল গান। আন্টি আর হবে না এমন, ছাড়ুন কান। কেন ছাড়বো? আমাকে মিথ্যা বলা এত বড় ঘটনা আমাদেরকে জানাসনি কেন? মিথ্যে বলে বড় ভাইদের গল্প শুনিয়েছিস। উনি ওদের কাজ ছেড়ে দেয়। নীরব আর মিম বুঝে গেছে বাড়ির সবাই সব কিছু জেনে গেছে আর সব বলেছে মামুন আর সাকিব। ফাহিমা বলে, মিমের কাজের প্রতি সন্দেহ হয়। সে নীরবের জন্য সব কিছু করেছে যা আমার করার কথা, সেসবও মিম করেছে। না খেয়ে না ঘুমিয়ে ছুটেছে সে, ডাক্তারকে পাগল করে দিয়েছে চেক করা বলতে বলতে। তখন বুঝেছি কাহিনী অন্য কিছু, কিন্তু সেটা কি ধরতে পারছিলাম না। তখন আমি আর ভাবি মিলে মামুদের টার্গেট করি, কিন্তু ওদেরকেও পাচ্ছিলাম না ঠিক মতো। এরপর মিম খাবার আনার পর মামুন আর সাকিব ঢোকে। কেয়া মিমকে আড়াল করে, আর আমি চুপিসারে দরজার কাছে এসে তোদের কথা সব শুনি। তখনই বুঝি আমার ছেলে মরতে বসেছে মিমের জন্য, আর মিম ছোটাছুটি করেছে আমার বজ্জাত ছেলের জন্য। এরপর মিম ভেতরে আসতেই আমরা চারজনে ওই দুই বান্দরকে ঘিরে ধরি। আর উপায় না পেয়ে একদম শুরু থেকে শেষ অবধি বলে, তাই আমরাও রাজি। সিদ্ধান্ত নিয়েছি নীরব সুস্থ হলেই তারই ম্যামের সাথে বিয়ে দেব। কি বলো তোমরা? তোমরা না যে কি করো। আমার ছেলেকে খেয়াল রাখিস মা, ও একটু পাগল, তবে মন ভালো। চলো এখন সবাই রুমে থেকে ওরা একটু গল্প করুক। দে ওদের খাইয়ে দে, আমরা বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা বলি। এরপর ওরা সবাই চলে যায়। মিম এসে নীরবকে খাইয়ে দিতে থাকে আর নীরব মিমের হাত ধরে বসে থাকে। মিমকেও খাইতে বলে নীরব। খাবার শেষে নীরব বলে, ও কেমন যেন হচ্ছে, আমার মনে হচ্ছে মরে যাব। কি কি হয়েছে তোমার? ঠিক আছো? একটু জড়িয়ে ধরো আমাকে। মিম দেরি করে না, নীরবকে জড়িয়ে ধরে। নীরব মিমের পেটে মাথা রেখে হাসতে থাকে। মিম বুঝে যায় নীরব মজা করেছে, কিন্তু নীরবকে সে ছাড়ে না, জড়িয়ে ধরে থাকে। ভালো থাকুক ওদের ভালোবাসা।